অনেকেই বলে যে আপনি বিজেপি দালাল। বিজেপি যে দল সেই দল মুসলমানদের সেভাবে নেয়নি। এটা তো দিনের আলোর মতো স্বচ্ছ। রাজ্যে গোটা দেশে একটা মন্ত্রী নেই, কেন নেই? এত পার্সেন্ট থাকা সত্ত্বেও বা অন্যান্য পদাধিকারী বড় জায়গায় মুসলমানরা কোথায় আমি দেখতে পাচ্ছি না, আমার দেখা নেই। কেউ বলবে হয়তো ওখানে যোগ্য লোক নেই, সত্যি নেই। আর যারা হিন্দু তারা কি সব যোগ্য? যারা বিজেপিতে সবাই যোগ্য। 35% ভোটের মধ্যে 28 থেকে 30% ভোট শুধুমাত্র মমতাদি পেয়েছেন, মাননীয় পেয়েছেন। তাদের মধ্যে যোগ্য লোক ছিল না কেউ। মাননীয় বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতা নিয়েছেন ধরে ধরে। ওই ক্যাচিচি ভয়ে ওই বিজেপি এসে গেলে এসব গল্প দেবেন না। আপনি এনেছেন, ক্ষমা চাইছেন, বিজেপিকে তো আপনি নিয়েছিলেন। আপনার বাজপেয়ীজিকে খুব ভালো লেগেছিল। যদি আরএসএস এর বিজেপির এজেন্ডা এত খারাপ হয়, শুধু বাজপেয়ীজি আপনার কাছে ভালো হয়ে গেল, তারপরে আপনি বুঝতে পারেননি তারা পরবর্তীকালে কি করতে পারে। সেখানে মোদির মতো লোক আসতে পারে, পরে যোগীর মতো লোক আসতে পারে, আপনি বুঝতে পারেননি। রাহুল সোনিয়াকে তুমি মানছো, তারা করছে এক চুক্তি, আর তোমরা জনগণের প্রতি অন্যরকম দেখাবে ভক্তি। সত্যি করে যদি ইন্ডিয়া টিকে থাকে ভোট আগের পর্যন্ত, ধরে রেখে দিন এই পশ্চিমবঙ্গে 355 হচ্ছে আর রথি মহারথীরা লকাবে ঢুকছে। ভারতবর্ষে আইনের পথে চলে না, চলা উচিত, চলে না। এই মুহূর্তে আমরা আমাদের মাঝে অর্থাৎ এনবিটিভির ক্যামেরাতে মুখোমুখি পেয়েছি শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার সাহেবকে। এনবিটিভিতে আপনাকে স্বাগত। আপনাকে এটা আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি শিক্ষারত্ন পেয়েছি, এটা কেউ বলে না, জানেন তো। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই সম্মানটা দিয়েছেন, এটা লুকিয়ে গেছে ব্যাপারটা। না, এটা লুকালে হবে না। আপনি বাংলা থেকে উঠে এসেছেন, বাংলার সম্মান পেয়েছেন, আপনি পদ্মশ্রী পেয়েছেন এবং সেই সঙ্গে শিক্ষারত্ন পুরস্কার। এটার মধ্যে অভিনবত্ব আছে। মানে আমি ইচ্ছা করে তুললাম কথাটা, মানে আমি একটু প্রাণিত হলাম যে আমাকে পশ্চিমবঙ্গ সরকার সবচেয়ে আগে সম্মানিত করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমার উপর কি জানি না, আমার কিছু হয়তো দেখেছেন, আমার কিছু শিক্ষা জগতে কোনো অ্যাচিভমেন্ট দেখেছেন, কিছু করার চেষ্টা করেছি। আমার মাঝে মাঝে মনে হয়েছে যে সমাজের সবচেয়ে বড় দায়িত্ব, যারা জাতির মেরুদণ্ড তৈরি করে, শুধু কথায় তো নয় কাজে করতে হবে, তারা সবচেয়ে উদ্যোগী হোক। একটা হচ্ছে ডাক্তার, যারা মানুষের জীবন বাঁচায়, আর শিক্ষক একটা মানুষকে বাঁচিয়ে রাখে, সব তো পুরোনো হাতে। আর সুস্থ করে তোলা মানুষকে ডাক্তার, আর মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা শিক্ষক। এই দুটোই মনে গেছে, যেন এই দুটোতেই পছন্দ হয়ে গেছে। তাই যখন শিক্ষক হিসাবে কোথা থেকে মর্যাদা কেউ দেয়, অন্য হিসাবটা বাদ দিলাম, শুধু শিক্ষক হিসাবে একটু ভালো লাগে তো বটেই। তাই শিক্ষারত্ন এই শব্দটা শুনতে ভালো লাগে, কিন্তু অনেক দিন পরে আমি খুব হাসছি, জানেন তো, যে আমার পরিচয় দেওয়ার সাথে শিক্ষারত্ন সম্মানে ভূষিত এবং মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা রাজ্যের অন্যতম সেরা প্রধান শিক্ষক হিসাবে এইটা বলছেন, আপনি ভালো লাগলো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কারো মনে একটা জায়গায় মানে আমাকে অনেকে দেখে দিই, জানেন তো, কি জান না, আমার মুসলমান ভাইরা মনে হচ্ছে বেশি করে দেখে দিয়েছে। এই নরেন্দ্র মোদীরা ওই শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী দিয়েছে, ওই জন্য মোদির গান গায়, আমার সম্পর্কে বলে। স্ট্রেট কথা, দেখুন, লুকিয়ে কথা বলার কোনো দরকার নেই। অনেকেই বলে যে আপনি বিজেপি দালাল, বা আপনি বিজেপি করেন, বা বিজেপি আরএসএস এর পক্ষে কথা বলেন। একটা অন্য জায়গায় যাচ্ছি। আচ্ছা, বিজেপি যদি কেউ করেও, এই দালাল কি শব্দ? আচ্ছা, বিজেপি একটা রাজনৈতিক দল, তো ভারতবর্ষের ম্যাক্সিমাম লোক তো তাদের ভোট দিয়েছে, তাই তো তারা কেন্দ্রে গেছে নাকি? তাহলে ভারতের ম্যাক্সিমাম লোক নোংরা? এটা কি এটা গণতান্ত্রিক কথা হলো? ধরুন, বিজেপি তাদের একটা মতবাদ আছে, তাদের হিন্দুত্ববাদও আছে, হিন্দুত্ববাদের ব্যাখ্যা বিভিন্ন হয়, আমি ওই জায়গায় যাচ্ছি না, ও দীর্ঘ সময়ের বিষয়টা। তো নরেন্দ্র মোদী বা তার দলবল, তাদেরকে একটা বড় অংশের লোক ভোট দিয়েছে, ক্ষমতা এনেছে, সবচেয়ে বেশি অংশের লোক ভোট দিয়েছে তাদের। দালাল শব্দ রাষ্ট্রকে কেউ বিজেপি করে তো কি হয়েছে তাতে? কেউ তৃণমূল করে, তৃণমূলের দালাল কি শব্দ? তৃণমূলের দল। এই যে অসম্মান, কি কংগ্রেস করে, কংগ্রেসের দালাল, কেউ সিপিএম করে, দালাল কি কথা, দালাল কি ভাষা? আসিফ সাহেব, এটা কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে শোনা যায় না, এটা শোনা যায় এই রাজনীতির যারা কারবারি বা রাজনীতির লোকজন, তারা কিন্তু বলে হয়তো তৃণমূল যে সিপিএম করে সেটাকে সিপিএম এর দালাল বলে, আবার বিজেপি দেখা যাচ্ছে তৃণমূল করে তৃণমূলের দালাল বলে বা গুন্ডা বলে, এইসব কিন্তু শোনা যায়। এটা কিন্তু সাধারণ মানুষ অতটা চর্চা করে না বা বলে না। আপনি কি বলবেন? দেখুন, এই অসম্মানের আতুর ঘরেই এত অসহিষ্ণুতার সৃষ্টি। মূল জায়গাটা ধরার চেষ্টা করুন। আমি টিভি চ্যানেলেতে প্রায় রোজই থাকি। আমার যারা কো প্যানেলিস্ট, তারা তো সবাই উচ্চশিক্ষিত লোক, তারা দেখি একে অপরকে দালাল বলছে। আমি অত্যন্ত বিরক্ত এই শব্দগুলোতে। আমি ধরুন বিজেপি করি, বা আপনি ধরুন তৃণমূল করি, বা আমি ধরুন তৃণমূল করি, আপনি বিজেপি করেন, উনি কংগ্রেস করেন, উনি সিপিএম করেন, করবে তো। যে কোনো রাজনৈতিক দলের প্রতি কারো সমর্থন থাকবে, কারো পছন্দ হতে পারে, না পারে। আর যদি তা না হয়, তাহলে ভোট গণতন্ত্রের গল্প দিয়ে লাভটা কি? ভোট গণতন্ত্রের তো পক্ষে বিপক্ষে মত থাকবে, তো প্রত্যেকটা মতকে সম্মান জানিয়ে যেখানে তা খণ্ডাতে হবে, যুক্তির আলোকে, বুদ্ধির আলোকে তা খণ্ডাতে হবে। এই যে অসহিষ্ণুতা, অত্যন্ত আপত্তিকর অসহিষ্ণুতা। আবার ডায়লগ দেয়, দেখি ডায়লগ, আইনের পথে চলবে। আরে মশাই, কি বলছেন কি? প্রত্যেকদিন বিচারে দেখুন, যখন যুক্তি বুদ্ধি আর খাটে না, তখন ওই কথাটা বলে, আইনের পথে চলে। চূড়ান্ত মিথ্যা কথা। আমাদের এই ভারতবর্ষে আইনের পথে চলে না, চলা উচিত, চলে না।
আচ্ছা গরিব অসহায় লোকগুলো কি আইনের সুযোগ পায় বলুন তো? তার যে ন্যায় পাওয়ার কথা সে কি পায়? আর ধনী সচ্ছল লোকের যাদের কপিল সিব্বাল আছে, মনু সিংভি আছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছে, যাদের আছে তারা ঠিক জিতে যাচ্ছে। তো তাহলে একটা অংশ আইনের সুযোগ নিতে পারে না, আর একটা অংশ আইনের সুযোগ বেশি বেশি নিয়ে ফেলে, অপরাধ করেও ছাড়া পেয়ে যায়। তাহলে আইনের পথে চলবে, তাহলে আইন কি ন্যায় দিল? অভিষেক বলছে যে আমাকে কেন রক্ষা কবচ দেয়নি, আমাকে এবং আমার শালীকে, তাই ওই মানতা জাস্টিস মানতা ঠিক নয়। আবার উনি রক্ষা কবচ 4 দিনের জন্য পেলেন নাকি পেলেন, আবার এর কাছ থেকে তুলে নেওয়া হলো শুভেন্দুর কাছ থেকে, তার বিরুদ্ধে নাকি এফআইআর হবে ইত্যাদিতে। তাহলে এই আমরা কি কোনোটাকে মানছি? আমরা কি আদালতকে শ্রদ্ধা করছি, বিচারালয়কে শ্রদ্ধা করছি? আইনের পথে চলে, এটা ভাবতে ভাল লাগে। এটা সর্বাবস্থা সত্য নয়, আমরা মুখে বলি, আবার আমরা বলি প্রত্যেক মৃত্যু দুঃখজনক, মিথ্যে কথা। কোথায় দুঃখজনক হচ্ছে? আমরা দুটোভাবে আছে, এক হচ্ছে নিজের দলের লোক পড়লে এই কটা উইকেট পড়লো রে, ওটা নিয়ে সেলিব্রেশন করবে, জানেন তো? ওটা নিয়ে রাজনীতি হবে, ডেড বডিটা নিয়ে রাজনীতি। দুঃখজনক নয়, মুখই বলতে হয়। আবার অন্যদের লোক মরে গেলে, যেমন মাননীয় বলছিল আমাদের 18 জন মারা গেছে, অন্যদের কম মরে গেছে, আমাদের বেশি মরেছে। মৃত্যুরও ধর্ম আছে, মৃত্যুরও রাজনীতি আছে, রং আছে। তাহলে সব মৃত্যুর দুঃখজনক হলো কোথায়? যেটাই আপনি বলছিলেন যে রাজনীতির লোক যে দালাল বলা, এক রাজনীতির লোক আরেক রাজনীতির লোককে যে দালাল বলা, তারপরেও যেটা দেখলাম এই ইন্ডিয়া জোটের ক্ষেত্রে দেখুন, এখানে যে দালাল বলা বলি করার পরে তারা দিল্লিতে গিয়ে মোদির অর্থাৎ বিজেপির বিরুদ্ধে একসঙ্গে এক চেয়ারে বসে গেল এবং একসঙ্গেই তারা থাকলেন। নিশ্চয়ই তাদের অনেক আলো থেকে আলোচনা ছিল, নাহলে হুটহাট করে যে ওখানে কে যাচ্ছে কে না যাচ্ছে সেটা তারা কি করে হপ করে চলে গেলেন কি না? নিশ্চয়ই আলোচনা ছিল। তাহলে এখানে দালাল বলছি, আপনি এই প্রসঙ্গে কি বলবেন? আচ্ছা, ইন্ডিয়া আর এনডিএ বেশ মজা হচ্ছে। ইন্ডিয়া বললে মানে বেশ ভেবেচিন্তে করেছে, কিন্তু এটা ইন্ডিয়াকে যদি গালাগাল দেশকে গালাগাল করা হবে। আচ্ছা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ছিল, তারা তো ভারতকে শোষণ করছিল, তো লোক তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ইন্ডিয়াটার ভেতরে আছে, গাল দিত তো, এটাও সঠিক নয়। আচ্ছা ইন্ডিয়াতে আমি কিরকম অবাক লাগছে দেখুন, কিরকম পরস্পর বিরোধী চিন্তা ভাবনা। যেমন ধরুন শিবসেনা ছিল বিজেপির সাথে, তারা চলে গেল এনডিএতে, একটা অংশ চলে গেল, তাই তো একটা অংশ। আবার ওয়ারশির দল সেই তাদের ডাকেনি, আর আজমল সাহেবকে ডাকেনি। কি দোষ করলো তারা ভাই? না ব্যাপারটা বুঝতে হবে, মিমের তো অনেকগুলো এমপি রয়েছে, বিধায়ক রয়েছে, আচ্ছা তো নাকি, তো ডাকতে পারতো, আমাদের নওশাদকেও ডাকতে পারতো, ঘরের ছেলে। বামেরা গেল, তাকে তো সঙ্গে নিয়ে যাবে, এই নথে চললে নিয়ে যাবে তো। আচ্ছা এই 3 জন বাদ গেল কেন? উত্তর দিন, এই 3 জনকে কেন ডাকা হয়নি? এটার মধ্যে কি বার্তা আছে বলুন? আগে ইন্ডিয়া তৈরি করার সময় এই 3 জনকে বাদ দিয়ে কি প্রমাণ করতে চাইল? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, অজিত পাওয়ার আর শরদ পাওয়ার, একজন এদিকে একজন ওদিকে, এনসিপি নাকি দল, ঠিক আছে, হাস্যকর। আমার কি মনে হয় জানেন, যারা ভাবছে যে এনডিএকে এবার পরাস্ত করা যাবে, হতেই পারে, রাজনীতিতে সবই সম্ভব, অসম্ভব কি আছে, পরাস্ত হবে। যদি জনগণ বলে যে 26 জনের জোট 38 জনের জোটকে হারিয়ে দেবে, সব জোট তো দেবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, একটু আস্থার অভাব আছে আমার একটু। বিজেপি থেকে তো মুসলিমরা একেবারে বঞ্চিত, তাদের পলিটিক্যাল বলুন বা বিভিন্ন বিষয় থেকে তারা একেবারে বঞ্চিত। এই ভারতবর্ষের এত মানুষ, এত কোটি মুসলিম সম্প্রদায় বাস করে, তারা কিন্তু বঞ্চিত। তারপরে যারা সব থেকে বেশি বিজেপির বিরুদ্ধেই কথা বলে, যেমন বদরুদ্দিন আজমল, আসাদুদ্দিন ওয়াইসি, কোনোদিন বিজেপিকে ছেড়ে কথা বলে না, বা তারা কোনোদিনই জোটে যাবে না। একাধিক অরাজনৈতিক সংগঠনও আছে, আপনি নওশাদের কথা বললেন, তারপরেও কেন এই ইন্ডিয়াতে তারা ঠাঁই পেল না, জায়গা পেল না, কি বলবেন আপনি? এটা বিষয় জানেন, কোথাও যেন আমার মনে হয়েছে বিজেপিকে যারা দোষ দিচ্ছে যে বিজেপি নাকি হিন্দুত্ববাদের কথা বলে মুসলমান বা অন্যান্য ধর্মগোষ্ঠীকে দুচ্ছাই করতে, দ্বিতীয় সেই নাগরিকে পরিণত করতে চাইছে, যারা বলছে তারা বুকে হাত রেখে বলুন তো, হিন্দুত্ববাদী রাজনীতি করতে তারাও তৎপর কিনা? বুকে হাত রেখে বলুন, খুব ঠান্ডা মাথায় বলুন, চালাকি কার সাথে করছেন? সকলে কি বোকা? আরে মুসলমানদের কে কোথায় দুধের গাই বললো, কে অন্য গাই বললো, আমার কিছু ছিল তাতে, কিন্তু অ্যাকচুয়ালি মুসলমান তো বোকা মরছে, বোকা বানানো হচ্ছে, মারছে তারা, মরছে তারা, এটা তো হচ্ছে তো। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আচ্ছা বিজেপি যে দল, সেই দল মুসলমানদের সেভাবে নেয়নি, এটা তো দিনের আলোর মতো স্বচ্ছ। রাজ্যে গোটা দেশে একটা মন্ত্রী নেই, কেন নেই? এত পার্সেন্ট থাকা সত্ত্বেও, বা অন্যান্য পদাধিকারী বড় জায়গায় মুসলমান কোথায় আমি দেখতে পাচ্ছি না, আমার দেখা নেই। আমি ধর্ম নিয়ে মূল্যায়িত করি, যোগ্যতা নিয়ে মূল্যায়ন করি। কেউ বলবে হয়তো ওখানে যোগ্য লোক নেই, সত্যি নেই। আর যারা হিন্দু তারা কি সব যোগ্য? যারা বিজেপিতে সবাই যোগ্য? এটা কি লজিক? যে লোকগুলো তৃণমূলের নেতামন্ত্রী হয়েছে, এমপি এমএলএ হয়েছে, যারা অমুসলমান, আর মুসলমান যারা জিতিয়েছে, যাদের
35% ভোটের মধ্যে 28 থেকে 30% ভোট শুধুমাত্র মমতাদি পেয়েছেন, মাননীয় পেয়েছেন। তাদের মধ্যে যোগ্য লোক ছিল না কেউ। তারা কেন রাজনৈতিক ক্ষমতায় মাত্র 8% 10%? তারা তো টোটাল ভোটটার প্রায় 80% দিয়ে দিয়েছেন মাননীয়কে। তাদের ভোটের 80%, অর্থাৎ তৃণমূল যত ভোট পেয়েছে তার 60%-এর বেশি হচ্ছে মুসলমানদের ভোট গত বিধানসভা ইলেকশনে। হ্যাঁ, পরিসংখ্যান তাই বলে। তো ভোট মমতা মানে মাননীয় ক্ষমতা এলো মুসলমানদের 60% ভোট নিয়ে, বা টোটাল ভোটে 60%, আর তাদের এম্পাওয়ারমেন্টে দিল 8-10%, 12%। আপনি লজিকে যান। তাহলে প্রশ্ন হচ্ছে, এই বড় বড় নেতামন্ত্রী হতে গেলে বা কোনো পদ পেতে গেলে বা MLA টিকিট পেতে গেলে কি বিরাট যোগ্যতা হয়? সরকার কি খুব বিরাট নাকি? যোগ্য পেয়েছে তো, সে তো মুসলিম। এরকম অনেক অমুসলিম পেয়েছে। আমি ধর্মের অ্যাঙ্গেলে দেখতে চাইছি না, আমি ধর্মের মেরুকরণ বিশ্বাস করি না, কিন্তু একটা জনগোষ্ঠীকে কীভাবে উপেক্ষিত করতে হয় আমি এইটাতে জানি। আপনি বিজেপির কথা বলছি একদিকে, দেখুন আবার যারা এত ভালোবাসে, যাদেরকে দুধেল গাই লাথি মারলো তাদের সহ্য করে বলতে পারে, তাদের লাথি ছেড়ে দিন, তাদের ক্ষমতার মধুটুকু দেবো না। এই যে চালাকি, এই চালাকির আতুর ঘরটা কোথাও যেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বুঝে গেছে। আর এই যে ইন্ডিয়া হয়েছে, এটা আমার ভুল হতে পারে, আমার বিশ্বাস ভুল হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এটা দর কষাকষির জন্য হয়েছে, দর কষাকষি। আচ্ছা, এই যে থার্ড ফ্রন্ট তো গঠন হতে পারে, কারণ আসাদুদ্দিন ওয়াইসি, বদরুদ্দিন আজমল, এই নওসাদ বা এরকম আরও কোনো সংগঠন, এদেরকে নিয়ে যদি থার্ড ফ্রন্ট গঠন হয়, তাহলে কি এদেরকে বিজেপির দালাল বলা হতে পারে? কি মনে হয়? থার্ড ফ্রন্ট গঠন হবে, গঠন করে লাভ হবে না, আমার মনে হয় না তারা করবে, সেটা তাদের ব্যাপার। দালাল বললে শোনেন, এই শব্দটাই আপত্তিকর শব্দ বলছে। কে বিজেপির দালাল, এর দালাল, বা তো মানুষকে, মানুষের গণতন্ত্রকে, মানুষের ভোট দেওয়ার অধিকারকে অসম্মান করা। আমি যেটা আপনাকে বলতে চাই সেটা গুরুত্বপূর্ণ শুনুন। মাননীয় বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতা নিয়ে এসেছেন, ধরে পরিষ্কার কথাবার্তা, ওই চিচি ভয়ে ওই বিজেপি এসে গেলে এসব গল্প দেবেন না। আপনি এনেছেন, ক্ষমা চেয়েছেন, আপনি যে এনেছেন ক্ষমা চেয়েছেন, এক উত্তর দিন। বিজেপিকে তো আপনি নিয়ে এসেছিলেন, আপনার বাজপেয়ীজিকে খুব ভালো লেগেছিল। তো যদি RSSে বিজেপির এজেন্ডা এত খারাপ হয়, শুধু বাজপেয়ীজি আপনার কাছে ভালো হয়ে গেল, তারপরে আপনি বুঝতে পারেননি তারা পরবর্তীকালে কী করতে পারে। সেখানে মোদির মতো লোক আসতে পারে, পরে যোগীর মতো লোক আসতে পারে, আপনি বুঝতে পারেননি নাকি? ধীশক্তির অভাব আছে, জ্ঞানের অভাব আছে আপনার। যেমন সুজাত বন্দ্যোপাধ্যায়ের জ্ঞানের অভাব হয়েছিল, এই সুজাত বন্দ্যোপাধ্যায় বা অপর্ণা সেন বা কৌশিকদের, যে মাননীয় বাংলা সূর্য, এখন বলছে না আমরা ভুল করিয়াছিলাম। তাহলে কি ষষ্ঠ দিন খুব দুর্বল ছিল নাকি? আমরা বুঝতে পারলে আপনারা বুঝতে পারেননি? আপনাদের জ্ঞানের খামতি ছিল বুঝি। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে করা হচ্ছে ইন্ডিয়াতে, এটা দর কষাকষির জন্য। ইডি CBI একটু তৎপর হয়েছে, পিরামিডের চূড়ার দিকে তারা এগোচ্ছে, পেছন দিকের মোটামুটি ঘর সংসার সামটে নিয়েছে, সায়নী পর্যন্ত মোটামুটি র্যাডারে চলে এসছে, কালীঘাটের কাকুও উঠে গেছে। যে সুড়ঙ্গ দিয়ে ঢুকবে ওরা, সুড়ঙ্গ হচ্ছে কালীঘাটের কাকু বা অন্যরা, টাকাগুলো সর্বোচ্চ জায়গায় যেতে গেলে যে সুড়ঙ্গটা লাগে, যে পাইপটা লাগে, যে নিকাশি ব্যবস্থাটা লাগে, কাকুরা সেখানে ঢুকে গেছে। এরপরে জাস্ট উপরটা ধরবে, এই সম্ভাবনা কোথাও একটা আছে। 355 হাতছানি আছে, ইত্যাদি ইত্যাদি। এমতো অবস্থায় আমার যেন মনে হয় জাস্ট দর কষাকষি মাননীয়ার, যে দেখো তোমরা যদি আমাদের উপরমহলকে, মানে বুঝতেই পারছেন কারা, যে দুজন বাকি থাকে, যদি ধরার চেষ্টা করো, আমাদের যদি ছানবিন শুরু করে দাও, গ্রেপ্তার করার চেষ্টা করো, আমি তার আগে কিন্তু বিরোধীদের জোট করে তোমাকে ড্যামেজ করে দেবো 24 ইলেকশনে। আর যদি আর যদি আবার মিষ্টি নিয়ে চলে যাব, আবার উত্তরী নিয়ে চলে যাব। এখন আম একটু কমে গেছে, তারপরেও মালদার হয়তো কিছু আম এখনও ভালো আছে, সে আম নিয়ে দাদা করে শান্তিনিকেতনের পাঞ্জাবি পায়জামা নিয়ে গোপনে একটা বৈঠক তোমার সাথে করবো, আবার তোমার দেখা নাই গো গানটাও গাইবো, কি করে দেখা হয় সে কথা বলবো, বলে তোমাকে আমি ঠান্ডা করে দিই, ইডিকে ঠান্ডা করে পাঠিয়ে দেবো। এই ঠান্ডা করে পাঠিয়ে দিলেই যদি ঠান্ডা করে চলে যায়, তখন আলোচনা হয়ে যাবে তোমার সাথে আমার। কোমরে দড়ি পরাও বলেছিলাম, সে তো একটু ইয়ার্কি করে বলেছে। তুমি আমার ঠাট্টা বুঝলে না ভাই দাদা? এটা যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে আমি ইন্ডিয়াটা ভেঙে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব নেব, সব বিরোধী ঐক্য তছনছ করে দেবো, করে তোমার 24 সালে ইলেকশন আরও যাতে ভালো করে তুমি জয়লাভ করো তার সুবন্দোবস্ত করে দেবো। অঙ্কের হিসাব, হয় তুমি এটি মানো, ইডিকে ঠান্ডা করো, নাহলে আমি তোমাকে ঠান্ডা করব ইন্ডিয়ার মাধ্যমে। ইডিকে হয় ঠান্ডা করো,
তাহলে আমি তোমাকে ঠান্ডা করব ইন্ডিয়ার মাধ্যমে। এই বার্তার জন্য ইন্ডিয়াতে মাননীয়ার প্রবেশ বা অনুপ্রবেশ, ইন্ডিয়া যেমন মাননীয়া উল্লেখযোগ্য একটা স্তম্ভ, তিনি ভাঙার ক্ষেত্রে অগ্রাধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যে নেবেন, ছোট্ট শিশুরাও জানে, যাদের অতীত অভিজ্ঞতা খুব দৃঢ়। কিন্তু বিস্ময় লাগে ঠিক এই ট্যাপে পা দিল কীভাবে, কে কে, কংগ্রেস এবং সিপিএম। আমি কংগ্রেসের বাধ্যবাধকতা বুঝতে পারছি, কংগ্রেসের উপায় নেই, কারণ সে যে বৃহত্তম দল কংগ্রেস, তার বাকি সবাইকে চাই। সিপিএম খুব কি দরকার ছিল আমি অঙ্ক বুঝতে পারছি না। তারা হয়তো বলবে উচ্চ স্তরে যাই হোক, আমরা নিম্ন স্তরে ঐক্য মানবো না, এটা তো ভণ্ডামি হয়ে যাবে। তোমাদের রাহুল সোনিয়াকে তুমি মানছো, তারা করছে এক চুক্তি, আর তোমরা জনগণের প্রতি অন্যরকম দেখাবে ভক্তি, তো এটা তো হতে পারে না। তো আমি পরিষ্কার করে বলছি, রাজ্যের মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে, প্রচণ্ড একটা আতঙ্কের জায়গা তৈরি হয়ে গেছে। এটা বন্ধ হোক। আর ভণ্ডামির কত রূপ থাকবে। ফলে এখন যেটা এই মুহূর্তে আমরা ইন্ডিয়া ফিন্ডিয়াকে দেখছি, আমার এটা অস্তিত্ব সম্পর্কে আমার সন্দেহ আছে। যারা নাচছে নাচুক, নাচুক। এই নাচা যদি সত্যি করে হয়, সত্যি করে যদি ইন্ডিয়া টিকে থাকে ভোট আগের পর্যন্ত, ধরে রেখে দিন এই পশ্চিমবঙ্গে 355 হচ্ছে, আর রতি মারুতিরা লকাপে ঢুকছে, পরিষ্কার বলে দিলাম। কারণ তখন মোদিজিরা আর অ্যাডজাস্টমেন্টের কথা কোথাও ভাববে না, এটা আমার বিশ্বাস। তুমি ইন্ডিয়া নিয়ে লড়ো, আমি এনডিএকে লড়বো, সম্মুখ সফরে যাবো আমরা। কিন্তু তার আগে পশ্চিমবঙ্গে শাসক দল তার অস্তিত্ব রক্ষা করতে পারবে কিনা, অস্তিত্ব রক্ষা করতে দেওয়া হবে কিনা। ইন্দিরা গান্ধী বারে বারে জরুরি অবস্থা বিভিন্ন জায়গায় ঘোষণা করেছে, আমরা কি তাকে দুচ্ছাই করছি, ছোট করছি না। ইন্দিরা গান্ধীকে আমরা এই দেশের শ্রেষ্ঠ একজন প্রধানমন্ত্রী আজও দেখতে চাইছি। মোদিজিরা কি সেই উদাহরণকে বাস্তবায়িত করবে না? এটাই লাখ টাকার প্রশ্ন। ধন্যবাদ।